আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমার যে ক্লাসটা ছিল সেটা আমি গতকালের যে ক্লাসটা ছিল আমি দিতে পারিনি ম্যাথ জনিত সমস্যার কারণে। অনেক ট্রাই করেছি যথাসময়ে ক্লাসটা দেওয়ার জন্য, কিন্তু যেহেতু ক্লাস আমাকে দিয়েছে সেই জন্য একদিন পর হলেও ক্লাসটা নেওয়ার চেষ্টা করছি। এই আজকে আমি ক্লাস নিচ্ছি ক্লাস 8 এর একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর, ন্যারেশন। যে জিনিসটা তোমাদের ক্লাস 6 কিংবা 7 এ পাওয়া নাই, সম্পূর্ণ নতুন সিলেবাসে এটা সংযোজন হয়েছে। যদিও ক্লাসটা ক্লাস 8 এর জন্য নিচ্ছি, তবে 9 এবং ক্লাস 10 এর স্টুডেন্টরা তোমরা এই ক্লাসে জয়েন করতে পারবে। আর 8, 9, 10 স্টুডেন্টদের যে ন্যারেশন বিধি, যদি আমার ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, আশা করি আল্লাহর রহমতে বা আমার প্রচেষ্টায়, তোমাদের প্রচেষ্টায়, সকলের প্রচেষ্টায় তোমাদের সমস্যাটা অনেকাংশে লাঘব হবে। তোমরা ট্রাই করবা আমার এই ক্লাসটা সামহাও দেখার জন্য, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে। কথা না বেরিয়ে আমি আমার ক্লাসে যাচ্ছি, তোমরা সকলে আশা করি সাথে থাকবে। হ্যাঁ, আমরা চলে আসছি আমাদের সেই জায়গায় যেটা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, সেটা হচ্ছে ন্যারেশন। দেখো, ন্যারেশনটা খুব এখানে হাইলাইট করা আছে। আসলে ন্যারেশন জিনিসটা কি আমাদের প্রথমে সেটা জানতে হবে। ন্যারেশন হচ্ছে একজন বক্তার বক্তব্য বলা বা ব্যক্ত করার উপায়কে ন্যারেশন বলে। এখানে সাপোজ তোমরা ধরতে পারো এ বি সি। এ একটা কথা বলেছে, সেই কথাটা বি আবার সি কে বলেছে। এর অর্থ হচ্ছে এখানে একজন স্পিকার থাকবে, একজন রিপোর্টার থাকবে, আর একজন লিসেনার থাকবে। তাহলে আমরা ন্যারেশন বলতে বুঝলাম একজন বক্তা বক্তব্য অন্য নিকট বলা বা ব্যক্ত করার উপায়কে ন্যারেশন বলে। এখন দেখো, একজন বক্তার বক্তব্য প্রধানত দুইটি উপায়ে ব্যক্ত করা যায়। এক, ডাইরেক্ট স্পিচ, যেটা আমরা বুঝি সরাসরি আমাদের কোয়েশনে দেওয়া থাকে। ডাইরেক্ট স্পিচটা তোমরা কোয়েশনে পাবা। ডাইরেক্ট স্পিচটা, এই ডাইরেক্ট স্পিচের চেনার উপায় আরো একটা আছে, যেটা একটি কমা থাকবে, দুইটি ইনভাইটেড কমা থাকবে। এই অংশ দুটিকে একে অপর থেকে পৃথক করে। তবে আসলে এটা বোঝার জানার জন্য আমি বললাম, কিন্তু তোমাদের তো ডাইরেক্ট স্পিচ কোয়েশন দেওয়াই থাকবে। এখন ইনডাইরেক্ট স্পিচটা কি? দেখো, আমাদের যেটা সবচেয়ে জরুরি জানাটা, কারণ আমাদের পরীক্ষায় ডাইরেক্ট দেওয়া থাকবে, আমাদের করতে হবে ইনডাইরেক্ট। সেই কারণে ইনডাইরেক্ট স্পিচটা জানাটা আমাদের সবচেয়ে জরুরি। যা রিপোর্টেড স্পিচ নামেও পরিচিত, তা হলো বক্তার বক্তব্য সারাংশ, যা অন্য কেউ ব্যক্ত করে, যা অন্য কেউ ব্যক্ত করে। তাহলে আমি বুঝতে পারলাম ইনডাইরেক্ট স্পিচটা কি। বক্তার বক্তব্য সারাংশ, বক্তার বক্তার বক্তব্য সারাংশ যা অন্য কেউ ব্যক্ত করে, সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। তবে আমার আজকে বিষয়বস্তু হচ্ছে, দেখো, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার নিয়মটা জানতে হবে। আর ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময়
কিছু পরিবর্তন সাধিত হয় তা নিম্নে তুলে ধরা হলো। আমি এখানে একটা জিনিস দিয়েছি তোমাদেরকে, হয়তো তোমরা দেখতেছো স্ক্রিনের মধ্যে। তোমার স্ক্রিনটা একটু বড় করলে ভালো হয়। এখন মনে হয় ভালো করে তোমরা দেখতেছো। এখানে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ আর বি সি পি টি এন আর, এটা হয়তো দেখছো, এটা হচ্ছে শিরোনাম। শিরোনাম বলতে কি, আরবি হচ্ছে, সেটা বিস্তারিত নিচে আমরা বলছি। দেখো, আরবি মিন্স কি, রিপোর্টিং ভার্ব, যেটা ন্যারেশন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় পরিবর্তিত হয়, যেটা ন্যারেশন ক্ষেত্রে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় পরিবর্তিত হয়। তবে এই রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয় সেন্টেন্স অনুসারে। সেন্টেন্স আমরা জানি কয় প্রকার, সেটা নিচে আবার আলোচনা করব। আর এই রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হবে সেন্টেন্স অনুসারে। এই রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হবে সেন্টেন্স অনুসারে। এখন আমরা যাচ্ছি সি তে। সি মিন্স কি, কনজাংশন। কনজাংশন আমরা জানি এন্ড অর ভার্ব, এই কনজাংশন, এই কনজাংশন এখানে কিসের কিভাবে পরিবর্তন হবে দেখো, তাও সেন্টেন্স অনুসারে। যেমন আমরা এটা জানি, যদি অ্যাসার্টিভ হয় দ্যাট বসে, ইন্টারগেটিভ হলে ডাব্লিউএস থাকে ডাব্লিউএস, ইফ হলে যদি ডাব্লিউএস না থাকে ইফ বসে। তারপরে ইম্পারেটিভে দ্যাট বসে, আবার আরো কিছু বৈশিষ্ট্য আছে। তারপর এক্সক্লেমেটরি এবং অপটেটিভও দ্যাট বসে কানেক্টর। এটাই হচ্ছে কানেক্টরের পরিবর্তন, সে সেন্টেন্স অনুসারে সেই কথাটা এখানে বলা হয়েছে। পার্সন, এই পার্সন পরিবর্তন ক্ষেত্রে আমাদের একটু কষ্টই পড়ে যেতে হয়, কারণ আয় থাকলে আয়টা কিভাবে হি হয়, কিভাবে সি হয়, কিভাবে দেয় হয়, কিভাবে উই হয়, পুরো মাথাটা আমাদের এলোমেলো হয়ে যায়। তা এলোমেলো না হওয়ার জন্য, মাথাটা ঠিক রাখার জন্য আমি একটা জিনিস উপস্থাপন করছি, সেটা হচ্ছে সাম। সামের নিচে একটা জিনিস উপস্থাপন করছি, সেটা হচ্ছে 1 2 3। এই 1 হচ্ছে ফার্স্ট পারসন। যখন ফার্স্ট পারসন দেখবা তোমরা, তোমরা সবসময় সাবজেক্টের সাথে সম্পর্ক রাখবে। যেমন ফার্স্ট পারসন কি, আই মি মাই, আই মি মাই, এগুলো থাকলে সবসময় সাবজেক্ট। সাবজেক্ট এখানে করিমা থাকতে পারে, রহিমও থাকতে পারে, তারপরে সীমাও থাকতে পারে, রিমাও থাকতে পারে। এই যেটা থাকুক সেটার উপর বেস করে এটার পরিবর্তন হবে। এখানে টু মিন্স সেকেন্ড পারসন, এখানে ওয়ান, এখানে টু। টু মিন্স সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন হলে অবজেক্টে যেটা আছে সেটার সাথে সম্পর্ক হবে। থ্রি মিন্স থার্ড পারসন। এই থার্ড পারসন থাকলে এন্ড মানে নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। যদি এখানে থাকে শি, এখানে থাকে হি, এখানে থাকে ইট, এখানে থাকে দে, এখানে থাকে অন্য কোনো ব্যক্তি, অন্য কিছু, সেটা মানে থার্ড পারসন হবে আমি, তুমি ছাড়া অন্য একটি থার্ড পারসন হবে, তখন সেই ক্ষেত্রে নো চেঞ্জ, কোনো পরিবর্তন সাধিত হবে। আশা রাখি এটা বুঝতে পেরেছ। এবং টি দিয়ে বলছি টেন্স। টেন্সের এটা তো এখানে তো শিরোনাম দিছি। টেন্স অনেকে আমরা বল স্যার আমরা তো টেন্সটা ভালো করে মুখস্থ করতে পারি না, মুখস্থ করলেও স্যার মনে থাকে না, কি করা যায়? আসলে এটা নিয়ে এত টেনশন করার কিছুই নেই। টেন্স এমন একটা জিনিস, পড়ালেখা এমন একটা জিনিস যেটা হচ্ছে চর্চার বিষয়। তুমি যত বেশি চর্চা করবা তত বেশি তোমার এটা মনে থাকবে। যত চর্চা কম করবে তত এটা কি আস্তে আস্তে মুছে যাবে। একটা রাস্তায়, বিশেষ করে গ্রামের পথে যদি ঘাস বিশিষ্ট একটা রাস্তায় দীর্ঘদিন হাঁটতে থাকে, এক সময় দেখা যায় যে ঘাসটা উঠে যাচ্ছে এবং এটা সাদা একটা রাস্তা হয়ে যাচ্ছে। পরে আবার বেশ কিছুদিন না হাঁটলে আবার সেই রাস্তাটা আগের মতো হয়ে যায়। এর অর্থ হচ্ছে তোমাদের যে সমস্যাটা, সেটা হচ্ছে তোমাদের প্র্যাকটিসের অভাব। এখানে তোমরা পাচ্ছ, সকল সুযোগ সুবিধা পাওয়ার পরও তোমরা প্র্যাকটিস না করার কারণে তোমাদের যেমন অবস্থায় আগে ছিল তেমনই রয়ে যাচ্ছে।
এখন আরো করোনাকালীন সময়ে তোমাদের আরো সুযোগ, ওইটা তোমাদের যেভাবে চলার ইচ্ছা সেটা আরো বেশি সুযোগটা তোমরা পাচ্ছ। তারপরেও আমি বলবো, কারোর জন্য সময় থেমে থাকতেছে না, সময় কিন্তু সময়ের গতিতে চলে যাচ্ছে। তোমরা সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে হবে, সেই জন্য পড়ালেখামুখী হতে হবে। এখন দেখো টেন্সের পরিবর্তন কিভাবে। আমি বলছি তুমি টেন্স নিয়ে এত না ভেবে জাস্ট আমার এগুলো দেখতে পারো। এই ডাইরেক্ট যদি এম ইজ আর থাকে, এখানে আমি প্রেজেন্ট ফর্ম দিছি, তুমি ইনডাইরেক্ট করার সময় ওই জায়গায় ওয়াজ ওয়্যার নিয়ে আসো। পার্সন অনুসারে যদি এটা যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ওয়াজ, প্লুরাল হবে ওয়্যার। এটা তো তুমি বুঝতেছো। তারপর হচ্ছে দেখো, এখানে এটা পাস্ট ফর্ম, এটা প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম। আর মেইন ভার্বস প্লে, গো, সি, এই মেইন ভার্বগুলো থাকলে এটা প্রেজেন্ট ফর্মে আছে, দেখো এটা পাস্ট ফর্মে রূপান্তরিত হয়ে যাচ্ছে। প্লেড, ওয়েন্ট, স, এভাবে তোমার পরিবর্তন হচ্ছে। এরপর দেখো পরেরটা, যদি ওয়াজ ওয়্যার থাকে সেক্ষেত্রে এটা পাস্ট ফর্ম, অবশ্যই সেটা ফার্স্ট পারফেক্ট ফর্ম হবে। আমরা এটা না জেনে করতে পারবো ওয়াজ বিং, ওয়্যার বিং, যদি অন্য কোনো মেইন ভার্ব না থাকে। এরপর দেখো মেইন ভার্বস যেমন প্লেড, ওয়েন্ট, স, এগুলো আছে, তখন তুমি কিভাবে এটা করবা। সেক্ষেত্রে had played, that is past perfect, had gone, past perfect, had seen, এভাবে তোমাদের করতে হবে। আর তুমি জানো বা তোমরা জানো হ্যাভ হ্যাজের পরে দ্বিতীয় হয়, দ্বিতীয় বা পাস্ট পার্টিসিপল ফর্ম, তবে হ্যাভ হ্যাজের জায়গায় আসবে হ্যাড, বাকিগুলো ঠিক থাকবে। ক্যানের জায়গায় কোড, ক্যানের জায়গায় কোট, মেয়ের জায়গায় মাইট, উইলের জায়গায় আসবে উড, এবং শেলের জায়গায় আসবে শুট। এই জিনিসটা আমাদের, আবার অনেক ক্ষেত্রে আমরা শেল দেখলে শুট বসাই দিই, সেক্ষেত্রে পার্সনের পরিবর্তন হলে এই শুট না বসে উড বসে। তো আমি তোমাদেরকে বলবো তোমরা শুট না বসিয়ে শেল থাকো, উইল থাকো, সবসময় উড বসাই যাবে, কারণ আয়ের ক্ষেত্রে উড বসে, সমস্যা নেই। যেহেতু এই উটটা সর্বজনীন, সেক্ষেত্রে উটটা বসাই দেব। সুরটা সবার সাথে বসে না, সুরটা সবসময় অ্যাভয়েড করবে। আচ্ছা, আমরা এখন 5 নম্বরে যাচ্ছি। কাছের শব্দগুলো দূরে পরিবর্তিত হয়। কেমন কাছের শব্দ দূরে হয়? আসলে মানুষের ক্ষতি সাধন করে দেয় কাছের মানুষেরা, দূরের মানুষ পারবে, সেই জন্য দূরে রাখাই ভালো। একটু মজা করলাম, এটা আবার দেখি সবসময় মানুষকে দূরে রাখি। এখানে হেয়ার হেয়ার থাকলে দেয়ার হবে, দিস থাকলে দোজ হবে, এগো থাকলে বিফোর হবে, ইয়েস্টারডে থাকলে প্রিভিয়াস ডে হবে, টু নাইট থাকলে দ্যাট নাইট হবে, দিস থাকলে দ্যাট হবে, নাও থাকলে দেন হবে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে হবে, টুডে থাকলে দ্যাট ডে হবে, কাম থাকলে গো হবে, কাম থাকলে গো হবে। সেটা কি দেখতেছো এটা? এখন এরপরে আমি আবার কিছু একটা জিনিস তোমাদের এখানে নিয়ে আসছি। দেখো, কিছু নির্দিষ্ট শব্দ বা শব্দাংশ রয়েছে যেগুলো ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করে বসাতে হবে। এগুলো আমরা জানি, তারপরেও কিন্তু মানি না, সেই জন্য মানার জন্য আবার নতুন ভাবে আমি এখানে উপস্থাপন করলাম তোমাদের সামনে। স্যার থাকলে রেসপেক্টফুলি, পোলাইটলি, কেউ বলে স্যার পোলাইটলি দিলে হবে না, অবশ্যই এটা তুমি সম্মানের সহিত বলছো, রেসপেক্টফুলি দিতে পারো, পোলাইটলি দিতে পারো। ইয়েস থাকলে ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ, এটা অবশ্যই উত্তরই হবে, সেই জন্য রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ দেওয়া হয়েছে। নো থাকলে রিপ্লাই ইন দ্য নেগেটিভ। আর থ্যাঙ্কস থাকলে কিভাবে দেবে, অনেকে থ্যাঙ্কস থাকলে এইভাবে করা যাবে না। থ্যাঙ্কস থাকলে প্রথমে তোমার যে সাবজেক্টটা দেওয়া আছে সেটা বসাবে, তারপর থ্যাঙ্কসটাকে থ্যাঙ্কড করে ফেলবা, ফার্স্ট ফর্ম করে ফেলবা, তারপর অবজেক্টটা লিখে দেবা যেটা কোশ্চেনে দেওয়া আছে। এরপর হচ্ছে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, এগুলো থাকলে কি করবে? এগুলো থাকলে টেনশন করার কিছু নেই, প্রথমে সাবজেক্ট যেটা কোশ্চেনে দেওয়া আছে সেটা লিখে ফেলবা, এখানে শুধু একটা শব্দ নতুন যুক্ত করবা, রিপোর্টিং বার্তা নতুন যুক্ত করবা, সেটা হবে উইশড।
এরপরে অবজেক্ট বসাই দিবা, এরপরে গুড মর্নিং বলে গুড মর্নিং, গুড ইভিনিং বলে গুড ইভিনিং, গুড নাইট বললে গুড নাইট, যা বলে তা বসাই দেবে। পরেরটা দেখো গুড বাই। হ্যাঁ, গুড বাই বলে দেখো আমি গুড বাই বলতে পারতেছি না, কারণ আমার পুরো ক্লাসটা রয়ে গেছে। গুড বাই এর পরে সাবজেক্ট, প্রথম সাবজেক্ট আনবা, বেট আনবা, এরপর অবজেক্ট লিখবা, এটার মতো। এখানে গুড বাই এর ক্ষেত্রে ব্যতিক্রম, বিদায় আসতে হবে। এরপর হবে কি গুড বাই, বাই আল্লাহ, গড, জোক, মাই লাইফ, এই ধরনের যদি আসে সেক্ষেত্রে বাই সোয়ারিং, সোয়ারিং বাই আল্লাহ, সোয়ারিং বাই গড, সোয়ারিং বাই জোক, সোয়ারিং বাই লাইফ, এভাবে তোমরা করবা, আশা রাখি পারবা, বেশি কঠিন কিছু না। যদি ওকে থাকে, এগুলো এত কঠিন আসে না ক্লাস 8 স্টুডেন্ট জন্য, তবে আমি যেহেতু 9 এবং 10 এদেরকে অ্যাড্রেস করছি সেই জন্য এতগুলো বিষয় নিয়ে আসছি। ওকে থাকলে সাবজেক্ট প্লাস অ্যাগ্রিড দ্যাট হবে। অ্যাগ্রিড মানে আমি তো ওকে মিন্স আমি সম্মতি জ্ঞাপন করেছি, সেই জন্য অ্যাগ্রিড দ্যাট হচ্ছে। এরপর হ্যালো, হাই, এগুলোর পরিবর্তে সাবজেক্ট প্লাস গ্রিটেড দ্যাট হবে। আর এগুলো পরিবর্তন হবে না, রিপ্লাইড, আস, ক্রাইড, মার্টার, মার্টার, নো চেঞ্জ। আমি যে জিনিসটা এখানে মূলত আলোচনা করতে যাচ্ছি, এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো হচ্ছে বেসিক জিনিস, এগুলো হচ্ছে যে আমার ন্যারেশন করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেগুলো এখন আলোচনা করব। তোমাদেরকে জানাতে জানাতে আমিও জানি, সেই জন্য বলতেছি আমরা জানি। এখন দেখো সেন্টেন্স 5 প্রকার, তা কি তা নিম্নে তুলে ধরা হলো। এখন আমাকে 5 প্রকার জানলে হবে না, আমরা 5 প্রকারগুলো চিনতেও হবে। আর চিনার উপায় কি? চিনার উপায় হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ তোমাকে ডাকতে বলছে, 5টা মানুষ দাঁড়ায় আছে, বলছে তোমাকে বলছে কি সালামকে সালাম দিয়ে ডেকে নিয়ে আসবা। তো এখন তুমি সালামকে সালাম দিতে পারবা, কিন্তু কোন কোন সালাম সেটা যদি না চিনো তাহলে তুমি কিভাবে তাকে ডেকে নিয়ে আসবে? তো সেক্ষেত্রে তোমাকে মানুষগুলোকে চিনতে হবে। তো তুমি এখানে কোশ্চেন করতে পারো, যেহেতু মানুষদের মুখ আছে, এখানে সালামকে দয়া করে কি বলবেন? তো কিন্তু এখানে কোশ্চেন করলে তো সে তোমাকে বলতেছে না, সেই জন্য তোমাকে চিনতে হবে। তো চেনার জন্য তোমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে মনোযোগ। এখন দেখো প্রথমে সাবজেক্ট বসাবা, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। যদি সাবজেক্ট বা অবজেক্ট থাকে তাহলে বুঝতে হবে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি সাবজেক্ট বা অবজেক্ট থাকে বুঝতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর সাবজেক্ট বা অবজেক্ট থাকলে এটাতে বর্ণনা বোঝাবে। এটা তারপর আমি এখানে দিয়েছি। ইন্টারভিউ চেনার উপায় হচ্ছে, সবচেয়ে উপায় হচ্ছে শেষে প্রশ্নবোধক থাকবে, শেষে প্রশ্নবোধক থাকবে। এই কথাই শেষ করতে চাচ্ছি না, আমি আরো বেশি কথা বলতে চাচ্ছি, সেই জন্য দেখো এখানে ডাব্লিউএস কোশ্চেন প্লাস অক্সিলারি ভার্ব, অথবা অক্সিলারি ভার্ব প্রথমে থাকলে এবং শেষে প্রশ্নবোধক থাকবে। এটা হচ্ছে ইন্টারভিউ সেন্টেন্স চেনার উপায়। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে ভার্ব প্লাস বাকি অংশ। এটা বলে শেষ করতেছেন, এখানে আরো কিছু বলছি দেখো। ডোন্ট, নেভার প্লাস প্রেজেন্ট ফর্ম থাকবে, অথবা প্লিজ, কাইন্ডলি, লেট প্রথমে থাকলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, যেখানে আদেশ, উপদেশ, পরামর্শ, প্রস্তাব, অনুরোধ ইত্যাদি প্রকাশ পাবে, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আসি এখন আমরা অবজেক্টিভ সেন্টেন্সে। আমি প্রথমত সেন্টেন্স চেনার চেষ্টা করতেছি, কারণ না চিনলে বিপদে পড়তে হবে। এরপরে দেখো অবজেক্টিভ সেন্টেন্স, এখানে মে বা লং, বিশেষত মে দিয়ে শুরু হয়, শুরু হয় যেখানে ইচ্ছা বা প্রার্থনা বোঝাবে এবং শেষে ফুল স্টপ থাকবে, শেষে ফুল স্টপ থাকবে। এটা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য এবং চিনার উপায়। নেক্সট আমরা যাচ্ছি এক্সক্লেমেটরি সেন্টেন্সেস। সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্সে তোমার এটা শেষে আশ্চর্যবোধক একটা চিহ্ন থাকবে, বিস্ময়সূচক চিহ্ন থাকবে। আমি এটাতে না গিয়ে আরো এখানে কিছু কথা বলছি দেখো। হোয়াট এভার বা এন্ড থাকবে, হোয়াট এভার এন্ড থাকবে, তারপর থাকবে হাউ প্লাস অ্যাডজেক্টিভ, পুরা, এলাস ইত্যাদি থাকলে এটা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আমরা সেন্টেন্স চিনছি। আমি এটা এই জন্য চিনাইছি তোমাদেরকে, সাপোজ এখানে 5 জনের জন্য 5টা জামা নিয়ে আসছে, এখানে অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। এখন ইন্টারগেটিভের জন্য একটা ইন্টারগেটিভ সাপোজ মোটা সোটা, তারপর এখানে এক্সক্লেমেটরি মোটা সোটা, এখানে অ্যাসার্টিভ
একটু মোটা, মানে পরিপূর্ণ না। তো এখানে এক একজনের সাইজ এক এক রকম। তো এখন এখানে মনে করো, সাপোজ মনে করো এখানে অপটেটিকটা খুব চিকন, খুব স্লিম। তো তুমি সেখানে একটা ইন্টারভিউর জামা পরাইতে গেলে, সেটা আর জামাটা শার্টটা শার্ট থাকবে না, এটা জুব্বা হয়ে যাবে, পায়জামা হয়ে যাবে, পাঞ্জাবি হয়ে যাবে। তো তুমি যদি আবার ঠিক একই রকম এই যে এর ছোট জামাটা, অপটিক্যালি ছোট জামাটা যদি তুমি ইন্টারভিউকে পরাইতে যাও, সেই ক্ষেত্রে জামাটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এগুলো মজা করে বলতেছি এই কারণে, তোমাদেরকে প্রথমত চিনতে হবে যেটা, যে সাইনটা দেখবা, ইন্টারভিউ সাইন দেখলে এই ইন্টারভিউ রুলটা অ্যাপ্লাই করতে হবে, অ্যাসারেটিভ দেখলে অ্যাসারেটিভ রুলটা অ্যাপ্লাই করতে হবে, অপটেটিভ দেখলে অপটেটিভ রুলটা অ্যাপ্লাই করতে হবে। এখন দেখলে তোমাকে চিনতে